প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে। এই দিবসটিকে মাথায় রেখে আমাদের আজকের আলোচনার বিষয় এইডস প্রতিরোধে কি করণীয়। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ মহসিন চৌধুরী 1962 সালের জুলাইয়ে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। স্যার, এই যে আজকে ওয়ার্ল্ড এইডস ডে, এখন একটু জানতে চাইব শুরুতেই যে আসলে এই দিনে আজকে এবারের প্রতিপাদ্য বিষয় কি? এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে থিম, যেটা বেস্ট ডিফেন্স ইজ দ্য অফেন্স হ্যান্ডস আপ এগেইনস্ট দ্য। আচ্ছা, মানে কি বোঝানো হয়েছে তার মাধ্যমে? এটা মেইনলি যে প্রিভেনশন, কিভাবে এইডস প্রতিরোধ করা যায়। তো এটার জন্য ম্যাক্সিমাম যেটা এইডস কিভাবে যাতে একজন থেকে আরেকজনের স্প্রেড না করে, সেটাই মেইন জিনিস। আসলে এইডস জিনিসটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। এটা মেইনলি একটা ভাইরাস দিয়ে হয়, HIV ভাইরাস। এই ভাইরাসটা ইউজুয়ালি একজনের থেকে আরেকজনের কাছে ইনফেক্টেড হয়, মেনলি ব্লাড বর্ন। এর মধ্যে এক নম্বর যেটা হচ্ছে আমরা যারা ব্লাড ট্রান্সফিউশন হয় বা ব্লাডটা ভালোভাবে স্ক্রিনিং করা, এটা যেন HIV মুক্ত থাকে। সেকেন্ড যে হচ্ছে যারা সিরিঞ্জ ব্যবহার করে, সিরিঞ্জ ওষুধ দেওয়ার, ইনজেকশন দেওয়ার জন্য অথবা শেয়ার করে সিরিঞ্জ, যেন সিরিঞ্জটা শেয়ার না হয়, একই সুইচ এই নিডেল বা একজন। আর যারা আছে নিডেল প্রিক কন্টামিনেশন, এইটা থেকে হইতে পারে। সেক্সুয়াল অ্যাবিউজ, এইটা তো কিছু সাবস্টেন্স অ্যাবিউজার যারা, তাদের তো এটা হইতে পারে এইডস। তারপর হচ্ছে যেখানে সেখানে শেপ না করা, আমি বলবো সেলুন যাওয়া, সেলুনে একজনের ব্লেড দিয়ে যে আরেকজনকে যে অনেক সময় শেপ করা হয়, সেখান থেকে HIV। একটি আশার বিষয় হচ্ছে বাংলাদেশের ধর্মীয় কারণেই বা যে কোনো কারণেই হোক, বাংলাদেশে কিন্তু অন্যান্য দেশের তুলনায় বা আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে সেই তুলনায় এইডস রোগীদের সংখ্যা বা পরিসংখ্যানে যেটি দেখা গেছে তুলনামূলকভাবে অনেক কম। আরেকটা হচ্ছে আমাদের দেশে স্ক্রিনিংটাও অন্যান্য দেশের তুলনায় ওইভাবে একদম গ্রাসরুট লেভেল থেকে হচ্ছে না আমার। তো এটা স্ক্রিনিংটা বাইর করলে আরো বেশি হয়তো পাওয়া যাবে। আর মানুষ অনেক সময় ভয় পায় যে তার এইডস বলতে ডিক্লার দিতে, যে এইডস একটা ভয়ঙ্কর হইলেই মৃত্যু। আসলে এখন তো আর অত ট্রিটমেন্ট আছে, এটা চিকিৎসা আছে। তাহলে কিভাবে এই যে মানে এটা সম্পর্কে তো আসলে জানতে হবে, যেটি আমরা সব সময় সব স্লোগানে দেখি যে মানে শিখতে হলে জানতে হবে বা এই জাতীয় বিষয়গুলো, এবং এই যত জানা যাবে ততই এটি সম্পর্কে নলেজ বেশি হবে এবং তত প্রিভেনশনের বিষয়টি আমাদের কিন্তু সবার সচেতনতার বিষয়টি মাথায় আসবে। তো এই সম্পর্কে আপনার কি বলার আছে? আসলে এইডস তো চট করে কারো এইডস হয়েছে, এইডস রোগ হয়েছে কিনা বলা ডিফিকাল্ট। এটা বলতে গেলেও কারো এইডস হয়েছে যথেষ্ট বিধিনিষেধ আছে যথেষ্ট, যে তাকে হইলে রোগীর সব অসুখ তো আবার সবাইকে বলা যায় না। এই জন্য এটা প্রথম ডায়াগনোসিস করতে হবে আসলে সে HIV ইনফেক্টেড কিনা। যদি কারো সন্দেহ হয়, যেমন কতগুলো অনেক ডিজিজ এক্সক্লুড করার পরে তারপর HIV সন্দেহ হয় যে রোগীটা কোনো HIV ইনফেক্টেড কিনা, যদি ওই ধরনের তার হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, সে এমন একটা জোন থেকে আসছে এইখানে। তারপর হচ্ছে তার প্রফেশন কি, অনেক সময় অনেক প্রস্টিটিউটস তারা দে আর মোর প্রোন টু HIV ইনফেকশন দেন আদার্স, এবং দে আর রিলেটিভস অলসো, দে আর ফ্রেন্ডস, দে আর মোর চান্স অফ ইনফেকশন দেন দ্য আদার্স। তো এইগুলোকে সর্ট আউট করতে হবে।
আরেকটি বিষয় স্যার, মানে সামাজিকভাবে আমরা যেটি দেখে থাকি, যে কারণে স্ক্রিনিংটা হচ্ছে না বা যারা সামনে আসছে না, যারা এইডস রোগী হয়েও, প্রধান কারণটাই কিন্তু যে সামাজিকভাবে তাদেরকে পুরোপুরি আইসোলেটেড করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন, বা সমাজের যারা সাধারণ মানুষ আছে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? তাদের প্রতি পরামর্শ যে এইচআইভি হলে তাকে যে সমাজ থেকে একসময় বা দূরে সরিয়ে রাখা, তাকে অন্ধকারে করে রাখা, না, সেটা ঠিক না। তাকে বাইরে আসতে হবে এবং তার চিকিৎসা করতে হবে, তাকে আদৌ সে এইডস কিনা কনফার্ম করতে হবে। এবং মানে আরেকটু বেশ বিষয় যেটা হচ্ছে, অনেকেই কিন্তু ভয়ও পাচ্ছে যে এইডস রোগীর সাথে মেলামেশা করলেই বোধহয় এইডস হয়ে যাবে। এই যে ভুল একটা ভ্রান্ত একটা ধারণা তাকে নিয়ে, এই বিষয়টা একটু স্যার পরিষ্কার করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। যে আসলে এইডস একজনের হইলেই যে আরেকজনের হবে সেটা সরাসরি হবে না, আনলেস একজন মানুষ ওই এইডস রোগীর রক্ত তার সাথে যখন বডি সিক্রিশন, তখন তার শরীরের সাথে সংস্পর্শে আসবে। তবে তার শরীরে আসলেই যে হবে তা ঠিক না, তার শরীরেও কোথাও রক্তের সাথে এটা কাটা থাকতে হবে, মিশতে হবে, তখন তার এইডস হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আর তেমন মানে যেই ভয়টা সবাই পাচ্ছে যে তার গ্লাসের পানি খেলে বা তার যে, না, গ্লাসের পানি খেলে এইডস হবে না, তার একই পাত্রে খাইলে কোনো এইডস হবে না, এগুলা অনেকটা ভ্রান্ত ধারণা। তবে এইডস যদি কারো হয়েই যায়, এই যে অ্যাকচুয়ালি বেসিক্যালি তার বডি ইমিউন সিস্টেমকে কমপ্লিটলি দুর্বল করে ফেলে এই ভাইরাসটা। যে ইমিউন সিস্টেমটা আমাদের শরীরকে যে কোনো অসুখ, যে কোনো জীবাণু থেকে সবসময় প্রতিরক্ষা করে। তো এই ইমিউন সিস্টেমকে সে প্যারালাইসিস করে ফেলে। তো অবশ্যই যে এইডস যার হয়েছে তার চিকিৎসা করতে হবে, তাকে কিছুদিন আইসোলেট করে হলেও একটা মানে এই চিকিৎসা করতে হবে। আইসোলেশন মানে একেবারে এই নয় যে সমাজ থেকে পুরোপুরি আইসোলেটেড হয়ে যাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার চিকিৎসা আছে, তার ইমিউন সিস্টেমগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আবার স্যার, ট্রিটমেন্টের বিষয়ে যদি কিছু বলতেন, যে এইডস রোগীদের আসলে চিকিৎসা ব্যবস্থা এখন কতদূর এগিয়েছে এবং সারা বিশ্বে চিকিৎসা ব্যবস্থা এইডস রোগীর অনেক এগিয়েছে, প্রতিদিন আগাচ্ছে। যথেষ্ট রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে এইচআইভি ভাইরাস নিয়ে। এখন ভ্যাকসিনেশনেরও একটা বিষয় অন ট্রায়াল স্টিল। তো এইডস রোগীর কিছু ওষুধ বাইর হচ্ছে যেগুলোকে ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে। তো ওই ওষুধগুলা খেলে রোগী কি অনেকটা ভালো হয় এবং অনেক রোগী পুরোপুরি এইডস মুক্ত হয়। তবে যত কিছু হয়, সবচেয়ে প্রিকশন হচ্ছে কিভাবে এইডসটা প্রিভেনশন, এই যেগুলো করলে যাতে এইডস বা যে সমস্ত জিনিসের জন্য এইডস হতে পারে, তার মধ্যে আমরা মনে করব যে ব্লাড ট্রান্সফিউশন, প্রপার স্ক্রিনিং, তারপর হচ্ছে আপনার এই যারা ড্রাগ এডিক্টেড একজন থেকে আরেকজন, তাদের এগুলো মোর প্রোন টু ডেভেলপ সেক্সুয়াল অ্যাবিউজ, কারণ তারা কিন্তু একই সুই সিরিঞ্জ ব্যবহার করছে। এক হচ্ছে ড্রাগ অ্যাবিউজ যারা, তারা তো একটা ক্রাইম করছে, কিন্তু সাথে করে কিন্তু অনেক মানে এই এইডস এর মতো ভয়ঙ্কর রোগগুলো ছড়াচ্ছে। সব রোগী তাদের একজন থেকে আরেকজনের ছড়ায়, এইডসও তার মধ্যে একটা। তারপরে আরো কিছু বিষয় রয়েছে, যেমন একই ব্লেড দিয়ে যখন আমরা বিভিন্ন সেলুনগুলোতে এবং বিভিন্ন ডেন্টাল ইনস্ট্রুমেন্টের ট্রিটমেন্টগুলো, এগুলো তো একজন যে সার্জিক্যাল সাইড হয়, সার্জিক্যাল পেশেন্ট আমরা যেগুলো ডিল করি, এগুলো তো একজন থেকে, ইভেন কি সার্জন যদি একজন এইডস পেশেন্টের রোগী ডিল করতে গিয়ে তার প্রিক হয়, হ্যাঁ, আমরা এই জন্য যে সমস্ত এইচআইভি ডায়াগনোসড তাদের আগে থেকে ডবল গ্লাভস পরি, হ্যাঁ, ইউনিভার্সাল প্রিকশন যে একটা টার্ম আছে, এগুলো করে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে হয়। স্যার, আপনি যেটি বলছিলেন যে প্রতিরোধের বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে, তো তত বেশি সচেতনতা বৃদ্ধি হবে, তত বেশি প্রতিরোধের বিষয়গুলো আসবে। তো এই সচেতনতা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এর জন্য এটা প্রথমত সরকারি পর্যায়ে জনসচেতনতা ডেভেলপ করতে হবে, ধরো দা মিডিয়া অ্যান্ড বিভিন্ন প্রচারে, তা বিভিন্ন হেলথ সেন্টারগুলোতে, সকল সরকারি হাসপাতাল, ক্লিনিকস, তারপর হচ্ছে মসজিদে, মাদ্রাসা, স্কুল, কলেজ, সব লেভেলে যে এইডস প্রতিরোধের সব লেভেল থেকে এই কাজটা করতে হবে, যে প্রতিরোধে এইডস এই কারণে এইডস হতে পারে, তো এইভাবে ওদেরকে বুঝাইতে হবে কি কি কারণগুলা। এবং এই যে শেখার বিষয়টি যেগুলো আছে, যে বাঁচতে হলে জানতে হবে, যত বেশি জানা যাবে তত বেশি সেই রোগটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। এবং আশা করছি আমাদের বিভিন্ন মিডিয়াগুলো এবং যেসব
আমাদের পদক্ষেপগুলো রয়েছে সবগুলো সচেতনতার যে বিষয়গুলো রয়েছে সবগুলো সফল হবে এবং আমাদের যারা সাধারণ জনগণ আছেন তারা এই বিষয়টি বা এইডসের ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে জানবেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানছিলাম যে এই ওয়ার্ল্ড এইডস ডেতে এইডসের প্রতিরোধে কি করণীয় সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে পরামর্শগুলো আমরা জানলাম, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো ব্যাটল রোপের যে থার্ড যে বেসিক, এটাকে আমরা বলি হচ্ছে লাস্ট বেসিক। ব্যাটল রোপে অনেকগুলো ভেরিয়েশন আছে। অ্যাডভান্সে যখন চলে যাবেন তখন ব্যাটল রোপ স্কোয়াডস, ব্যাটল রোপ লাঞ্জ, ব্যাটল রোপ পুশ আপ, ব্যাটল রোপ জাম্পিং, বিভিন্ন রকম জিনিস আছে। কিন্তু এগুলো সবার জন্য নয়, যেটা যারা একদম ভালো অ্যাথলিট যারা তারা করতে পারবে। তবে শেখার জন্য যদি আপনি এই বেসিকগুলো করেন তাহলে আলটিমেটলি আপনি ওগুলোকে পিক আপ করতে পারবেন। তো ওগুলো এত কঠিন যে আপনি এটা আমার মনে হয় যে এটা করতে গেলে আপনি 10 সেকেন্ড বেশি পারবেন না। এখন এই এক্সারসাইজগুলো যেটা দেখাচ্ছি এটা দেখতে যত ইজি মনে হচ্ছে, আপনি করতে গেলে বুঝবেন। একটা স্ট্রেচ 2 মিনিট যখন আপনি করতে নেবেন, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা শিখতে গেলেই দেখা যাবে আপনি 3-4 মাসই হয়ে যাবে, লেগে যাবে। তবে এই লার্নিং ফেজে দেখবেন আপনি যে বেনিফিটটা পাবেন, এটা অন্য কোনো এক্সারসাইজের মাধ্যমে আপনি পাবেন না। যারা দেখবেন যে অনেক বছর ধরে আপনার ইয়েতে যাচ্ছেন, জিমে যাচ্ছেন, বিভিন্ন এক্সারসাইজ করছেন, তারাও যদি দেখেন যে কোনো বেনিফিট হচ্ছে না, তারা যদি ব্যাটল রোপ ট্রেনিংটা যদি 2-3 মাস করেন, আপনি দেখবেন এত ইজিয়ার একটা ফর্মে যে বেনিফিটটা পাবেন নর্মাল বডি বিল্ডিংয়ের যে এক্সারসাইজগুলো সেটা করেও আপনি পাবেন না। এখন এই শুধুমাত্র এই সমস্ত কারণে এই শুধু রোপ দিয়ে এক্সারসাইজটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। আমেরিকাতে দেখবেন কিছু কিছু জিমই আছে শুধুমাত্র ব্যাটল রোপের জন্য, যে ব্যাটল রোপটাই শুধু ওরা করা বিভিন্ন ভেরিয়েশনে আরও অনেক ধরনের এক্সারসাইজ প্রোগ্রাম আছে, মানে একটু করে অ্যাডভান্স করে। তবে আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে একদম বেসিক। এই জন্য যারা আমি বলছি যে যদি আপনার কার্ডিওভাস্কুলার এক্সারসাইজটা করতে যদি আপনার খুব বোরিং লাগে, অথবা কোনো দিন জিমে গেলেন অন্য এক্সারসাইজ করতে আপনার খুব একটা লাগছে না, ভালো লাগছে না, আপনি যদি ব্যাটল রোপটা রেগুলার করে যদি করেন, আপনি দেখবেন সেম বেনিফিট, কিছু ক্ষেত্রে দেখবেন যে আরও বেশি বেনিফিট আপনি পাবেন। তো আজকে দেখাবো যে থার্ড এক্সারসাইজটা কীভাবে করতে হয় এবং থার্ড এক্সারসাইজ করার পরে তিনটাকে কীভাবে একসাথে করবো আমরা, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আগে দেখুন এক্সারসাইজটা কীভাবে করতে হয়। সাদমান, দেখো ব্যাপারটা। ওকে, এক্সারসাইজটা একটু কঠিন, একটু খেয়াল করে রাখবেন। প্রথমে আমরা সেম জিনিস, সেম বেসিক, প্রথমে আমরা স্মল ওয়েভ করবো, কিন্তু সেই স্মল ওয়েভটা হবে ক্রসিং মোশনে যাবে, ঠিক আছে? হাতে যে এই ক্রসিং যাচ্ছে এই ক্রসিং মোশনে যাবে। একটু খেয়াল করুন, প্রথমে স্মল ওয়েভ, ওকে? খেয়াল করবেন এটা অন্যান্য বেনিফিট ছাড়াও যে জিনিসটা পাবেন, আপনার চেস্টের আপার পেক্স এবং ইনসাইড পেক্সটা কিন্তু কাজ করবে, এবং এর সাথে ভাস্কুলারিটি বাড়বে, যেটা আমরা ভেইন রকগুলো আমরা দেখতে চাই, সেই জিনিসটা কিন্তু প্রচণ্ড হয়ে বাড়বে। ওকে, স্টপ। এই জিনিসটা করবে হচ্ছে 1 মিনিট। 1 মিনিট যখন হয়ে যাবে, মানে এটাকে বলি আমরা হচ্ছে ওয়ার্ম আপ সেশন। এরপরে চলে যাবে হচ্ছে ডাইনামিক সেশন। ডাইনামিক সেশনটা হবে ইট উইল বি এ বিগ ওয়েভ। ওকে, রেডি, গো। ইয়েস, more big, higher. Yes. যত ক্রস আপনি করতে পারবেন তত বেশি আপনি পাবেন, বেনিফিট পাবেন। অনেক সময় দেখা যায় অনেকে শূন্যে 2-3টা ক্রস করে, দ্যাটস মোর বেনিফিশিয়াল। ওকে, স্টপ। ওকে, 1 মিনিট স্মল ওয়েভ, তারপর সেকেন্ড মিনিটটা হচ্ছে বিগ ওয়েভ। এখন কি হলো, আমরা ফার্স্ট ডে করেছিলাম 2 মিনিটস 30 সেকেন্ড রেস্ট, সেকেন্ড ডে 2 মিনিটস 30 সেকেন্ড রেস্ট, এরপর 2 মিনিটস 30 সেকেন্ড রেস্ট। তাহলে গেলো 3টা সেশন। আপনি যেটা করবেন সেম থিং উইল রিপিট 5 to 6 সেটস। 3টা মিলে হচ্ছে 1 সেট, 5 to 6 সেটস। যদি আপনি কন্টিনিউয়াস রিপিটেশনে করেন, দেখা যায় আপনি 25 মিনিটস to 30 মিনিটসের মতো লাগবে, যেটা কার্ডিও সেশনের যে টাইমিংটা, উইদাউট ডুইং এনি কাইন্ড অফ ওয়েট ট্রেনিং, উইদাউট ডুইং এনি কাইন্ড অফ ট্রেডমিলস অর স্কিপিং অর এনিথিং। যদি আপনি এই জিনিসটা করেন, ট্রাস্ট মি, জাস্ট আপনি 3 থেকে 4 সপ্তাহ করেন, you will start seeing your muscle, your veins and your cuts. The reason is আপনার ম্যাসটা তো বিল্ড হবেই, এর সাথে আপনার ভাস্কুলারিটি বাড়বে এবং ফ্যাটটা অটোমেটিক বার্ন হবে। কারণ ব্যাটল রোপ করার পরে যে জিনিসটা হয়, আপনার বডিতে অ্যানাবলিক ইফেক্ট তৈরি হয়। অ্যানাবলিক ইফেক্টের ব্যাপারটা হচ্ছে ইউল বি হ্যাভিং মোর মাসল অ্যান্ড বার্নিং মোর ফ্যাটস। প্রিয় দর্শক, হৃদরোগে যারা ভুগছেন তাদের খাবার দাবারে রয়েছে বাড়তি কিছু সতর্কতা। কোন কোন খাবার তাদের খাদ্য তালিকায় থাকা উচিত, চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি হার্টের যে সমস্যাগুলি, মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বা চর্বির পরিমাণটা বেড়ে যাওয়াকে বুঝি। আমরা এক্ষেত্রে চর্বি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করব, যেমন ঘি, পরোটা, পোলাও, বিরিয়ানি, অর্থাৎ তৈলাক্ত খাবার যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিব, এবং চেষ্টা করব যেন
প্রতিদিনের খাবারের মধ্যে শাক সবজি, মিষ্টি জাতীয় ফল, টক জাতীয় ফল, বিশেষ করে আমাদের যে সিজনাল দেশীয় ফলগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হার্ট ডিজিজ হলে যে মিষ্টি ফল খাওয়া যাবে না, এটা কিন্তু একেবারেই ভুল। খেতে পারবো আমরা, কিন্তু সেটা পরিমিত পরিমাণে খাবো, যেন এই মিষ্টি জাতীয় খাবারটাই কোলেস্টেরলের পরিমাণটাকে যেন বাড়িয়ে না দেয়, অর্থাৎ কোলেস্টেরলটা যেন কোনোভাবে যেন অনিয়ন্ত্রিত না হয়ে যায়, সেদিকে আমরা খেয়াল রাখবো। বিশেষ করে দুধ জাতীয় খাবার যখন আমরা খাবো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো দুধটা যেন ননি তোলা অর্থাৎ ফ্যাটলেস হয়। ফ্যাটলেস দুধ খেলে আমাদের হার্টটা মজবুত থাকবে এবং হার্টের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। হার্টের পেশেন্টদেরকে আমরা মূলত লক্ষ্য রাখবো তারা যেন তেল জাতীয় খাবার, যে সমস্ত খাবার থেকে তেলের উৎসটা আসে, যেমন গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম, মুরগির চামড়া, তৈলাক্ত মাছ, অর্থাৎ সম্পৃক্ত ফ্যাট থাকে যেসব খাবারে, সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। আর আস্তে আস্তে যখন হার্টের প্রবলেমটা তার কমে যাবে, অর্থাৎ কোলেস্টেরল লেভেলটা যখন কমে আসবে, তখন সে ব্যায়াম করবে। খুব দ্রুত সে হয়তো ব্যায়াম করতে পারবে না, হাঁটতে পারবে না, সেক্ষেত্রে উনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। এভাবে যদি করতে থাকেন তাহলে খাবার মেনটেন, ব্যায়াম এবং ওষুধপত্র ঠিক মতন যদি উনি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন। দর্শক, আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। লবণ পাকস্থলীর ক্যান্সারের একটি কারণ, তাই পাকস্থলীর ক্যান্সার সহ আরও কিছু রোগ থেকে বাঁচতে কম লবণ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: জ্বরের সাথে একটু কাঁপুনি হয়, এটাকে আমরা শিভারিং বলি, আবার অনেক কাঁপুনির সাথে আমরা খিঁচুনি হয়, এটা আমরা ফেব্রাইল কনভালশনও বলি। তাই দুইটাকে পার্থক্য করার জন্য একটু রোগীকে কাউন্সিলিং এবং অ্যাসুরেন্স করতে হবে। এখন কোনটা শিভারিং কোনটা কনভালশন এ বোঝার জন্য ডাক্তার রোগীর সাথে কথা বলতে হবে। সাধারণ কাঁপুনি কোনটা এবং খিঁচুনি কোনটা? খিঁচুনি রোগটা কিন্তু আবার ভিন্ন জিনিস, সেটা কিন্তু কনভালশন শুরু হয় ব্রেনের থেকে। তখন বাচ্চা হাত পা খিঁচুনি দেবে, চোখ উল্টাবে এবং খিঁচুনির হয়তো দাঁত কাটবে, অনেক সময় অনেকে বলে সেফ বিবারের মুখ দিয়ে, এরকমভাবে বাচ্চা হবে। এটা সাধারণত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হয়। আমরা ফেব্রাইল কনভালশনটা 6 মাস বয়স থেকে শুরু হয়, 2 বছরের ভিতরে ম্যাক্সিমাম শিওর হয়। আর শিভারিং হলো বাচ্চা অতিরিক্ত জ্বরে কাঁপে, তখন বাচ্চার টেম্পারেচারটা ইমব্যালেন্স হয়ে যায়, বাচ্চা বাইরের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারে না, তখন বাচ্চার শরীর কাঁপুনি হয়, মা বাবা মনে করে এটা বোধহয় খিঁচুনি বাচ্চার। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।